আজকে আমরা দেখব HTML বা পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML আমাদের ওয়েবসাইটের একটি ভাষা। তো যেই ভাষার উপর ভিত্তি করে ওয়েবসাইটে যত ধরনের লেখা আছে, ছবি আছে, অডিও আছে, ভিডিও আছে, এই সকল জিনিসপত্রগুলোকে ওয়েবসাইটে লেখা হয়। তো এই ওয়েবসাইটের যেই ভাষাটা আছে, এই ভাষাটাকে তৈরি করেছিলেন টিম বার্নার্স-লি। সো উনি ওনার নিজস্ব কিছু ফরম্যাটে আসলে এই ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করছিলেন। তো সেই ফরম্যাটটাকে আমাদের এখন শিখতে হবে। তো HTML এ লেখার কিছু আলাদা নিজস্ব স্টাইল আছে, সেই স্টাইলটাকে দেখে আমরা একটু দেখার চেষ্টা করি। আর আমাদের এই চতুর্থ অধ্যায়ে ইন্টার ICT চতুর্থ অধ্যায়ে HTML থেকে মেইনলি মেজরিটি ৫ টা জিনিস আমাদের শিখতে হয়। প্রথম কথা আমাদের HTML থেকে শিখতে হবে কিভাবে লেখাগুলোকে ডিজাইন করা যায়, যেটাকে আমরা বলি ফরম্যাটিং। তারপরে আমাদের শিখতে হবে লিস্ট, ইমেজ, টেবিল, হাইপারলিংক। তো তার ভিতরে থেকে আজকে সর্বপ্রথম টপিক HTML থেকে কিভাবে বিভিন্ন লেখাকে ডিজাইন করা যায় বা ফরম্যাটিং যে জিনিসটা আছে সেই অংশটাকে একটু দেখি শেখার চেষ্টা করি। HTML এ কোনো লেখাকে প্রকাশ করার জন্য আমাদের লাগবে ট্যাগ বা একটা ফরম্যাট। তাহলে সেই ফরম্যাটটা কিভাবে লিখতে হয় সেটা একটু দেখে আসি। তাহলে ফরম্যাটটা লিখতে হবে আমাদের এরকম একটা গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দ্বারা শুরু করতে হবে এবং সেই ফরম্যাটটাকে গ্রেটার দ্যান লেস দ্যান সাইন দ্বারা শেষ করতে হবে। আচ্ছা, তাহলে শুরু আর শেষ তো দেখতে একই রকম হয়ে গেল। তো শুরু আর শেষ দেখতে যাতে একই রকম না হয়, এইজন্য শেষের মাঝখানে কি করা হয়, একটা স্ল্যাশ চিহ্ন, ইংরেজিতে বলা হয় স্ল্যাশ, এরকম একটা স্ল্যাশ চিহ্ন দেওয়া হয়। তো আমাদের HTML এ ইউ নামক একটা জিনিস দ্বারা আন্ডারলাইনের কাজ করা হয়। তাইলে ইউ ফরম্যাটে শুরু হবে, এই যে ইউ দ্বারা শুরু করব আমরা এইভাবে, আর ইউ দ্বারা শেষ করব। তাইলে এই পুরোটাকে মিলা HTML এ সেটাকে বলা হয় ট্যাগ। তাহলে এবার যদি আমরা বলি যে এটা কি ট্যাগ, ইউ ট্যাগ, এটা ইউ ট্যাগের শুরু, এটা ইউ ট্যাগের শেষ। তাহলে একই রকম ভাবে যদি আমি আরো একটা ট্যাগ লিখতে চাই, এটা তো ইউ ট্যাগ গেল। HTML এ এরকম মিনিমাম কয়েকশো ট্যাগ আছে। সো আমরা যদি আরো একটা ট্যাগ লিখতে চাই, যেমন লিখলাম এই যে আই ট্যাগের শুরু, আর তাহলে আই ট্যাগের শেষ কিরকম হবে, এই যে আই ট্যাগের শেষ হবে। তাহলে ফরম্যাটটা কিছু এরকম, আমি যে কোনো ট্যাগকে লিখতে বললে তাহলে ফরম্যাটের মাঝখানে ট্যাগের নামটা বসাই দিলে কাজটা হয়ে যাইতেছে। আমি যদি বলি বি ট্যাগ লিখতে, তাহলে এই যে বি ট্যাগের শুরু, এই যে বি ট্যাগের শেষ। আমরা যদি এবার বলি যে বি ট্যাগের পরিবর্তে আমরা অন্য যে কোনো ট্যাগ লিখি, সাপোজ আমরা লিখলাম যে SUB সাব ট্যাগ, তাহলে এই যে সাব ট্যাগের শুরু, SUB সাব ট্যাগের শেষ। মানে ফরম্যাটটা জানা থাকলে শুধুমাত্র নামটা লিখলে সেটা ট্যাগের শুরু আর ট্যাগের শেষ হিসেবে কাউন্ট হবে। এখন আমাদের এটা জানা জরুরি বা এটা জানা প্রয়োজন যে ট্যাগ দ্বারা আসলে কি করা হয় বা ট্যাগ দিয়ে লিখলে কি হয়। আসলে সাপোজ আমি এখানে লিখলাম ইউ, তো ইউ এর মাঝখানে যে লেখাটা লিখবো, সাপোজ আমরা লিখলাম ইউ এর মাঝখানে এখানে লিখলাম ABC। তাহলে ইউ এর মাঝখানে আমি যে ABC লিখলাম, তো ABC লিখলে কি হবে, সেটা কম্পিউটারে যখন আমি এইভাবে করে লিখবো, একটা ওয়েবসাইট বানানোর জন্য যখন আমি এরকম ট্যাগ দিয়ে লিখবো, তো তখন আমাদের কম্পিউটারটা ABC লেখাটা ডিসপ্লেতে, মনিটরে বা মোবাইলের স্ক্রিনে আউটপুট দিবে, কিন্তু লেখাটার নিচের দিকে কি আসবে, একটা দাগ আসবে। তার মানে আমি ইউ ট্যাগের মাঝখানে কোনো লেখাকে লেখার কারণে ইউ ট্যাগের মাঝখানে যে লেখাটা লিখছি, সেই লেখাটা কি আসছে, একটা আন্ডারলাইনের মতো করে চলে আসছে, ডিসপ্লেতে আমাদের আন্ডারলাইন চলে আসবে। এখন আমি যদি কাজ করতাম, এখানে ইউ এর পরিবর্তে এখানে আই ট্যাগ দিতাম, আই ট্যাগ দ্বারা বোঝানো হয় ইটালিক বা বাঁকানো টাইপের লেখা। তাহলে তখন কি করতো, আমাদের এই লেখাটা নিচে আর আন্ডারলাইন করতো না, লেখাটা কিছুটা বাঁকানো ভাবে প্রদর্শিত হইতো, লেখাটা কিছুটা বাঁকানো ভাবে প্রদর্শিত হইতো। তার মানে আমরা HTML এ যখনই কোনো লেখাকে বিভিন্ন ধরনের ভাবে ডিজাইন করতে যাব, তখনই আমাদের কোনো না কোনো ট্যাগের আমাদের অবশ্যই প্রয়োজনীয়তা পড়বে বা কোনো না কোনো ট্যাগের অবশ্যই দরকার পড়বে। তো আমরা একটু জানি না HTML এ কতগুলো ট্যাগ আছে এবং এই ধরনের ট্যাগগুলো দ্বারা কি কি আসলে করা যেতে পারে। তো HTML এ আমাদের ট্যাগ সবার প্রথমে আমরা একটু দেখব যে অনেকগুলো ট্যাগ আছে, সেই ট্যাগগুলোকে একটু সাইডে লিখি আমি। প্রথমে ট্যাগ আছে বি ট্যাগ। বি হইতেছে লেখাকে বোল্ড করে, বোল্ড মানে লেখাকে একটু মোটা অক্ষরে প্রকাশ করে আর কি। তারপরে হইতেছে স্ট্রং। স্ট্রং নামক একটা ট্যাগ আছে, যে স্ট্রং ট্যাগটাও কি করে, লেখাকে সেম টু সেম কাজটাই করে, লেখাকে ওইরকম ভাবে মোটা অক্ষরেই বোল্ড ভাবেই প্রকাশ করে। তারপর আমাদের একটা ট্যাগ আছে যার নাম আই ট্যাগ। আই ট্যাগ লেখা কি করে, লেখাকে বাঁকানো ভাবে প্রকাশ করে, লেখাকে একটু বাঁকানো ভাবে প্রকাশ করে, যেটা আমরা একটু আগে মাত্র দেখলাম। আরেকটা ট্যাগ আছে ইএম ট্যাগ। ইএম ট্যাগও কি করে, লেখাকে বাঁকানো ভাবে প্রকাশ করে। তার মানে বলা যেতে পারে বোল্ড আর স্ট্রং ট্যাগ কিছুটা সিমিলার টাইপের ট্যাগ, আই আর ইএম ট্যাগ অনেকটাই সিমিলার টাইপের ট্যাগ। এরপর একটু আগে আরেকটা ট্যাগের एग्जांपल দেখছি ইউ ট্যাগ। ইউ ট্যাগের নাম হচ্ছে আন্ডারলাইন। ইউ ট্যাগের নাম কি, আন্ডারলাইন। তো ইউ ট্যাগের মানে হচ্ছে কোনো কিছু লেখাকে ওটা আন্ডারলাইন করবে। ইউ ট্যাগের পরবর্তীতে আমরা লিখতে পারি ডেল ট্যাগ। ডেল ট্যাগ কি করে, লেখাকে ডিলিট করে। ডেল ট্যাগের পুনরূপ হচ্ছে ডিলিট, লেখার মাঝখান দিক থেকে কাটা চিহ্ন দেয় বা কাটা দাগ দেয়, আমরা এখানে লিখতে পারি কাটা। তো ডেল ট্যাগের মতো আবার একটা ট্যাগ আছে, যেটা ডেলের পরবর্তীতে আমি লিখতে পারি হচ্ছে স্ট্রাইক, STRIKE, স্ট্রাইক।
স্ট্রাইক কি করে লেখার মাঝখান দিক থেকে একটা কাটা চিহ্ন দিবে, যেটাকে আমরা একটু পরে দেখবো। তাহলে ডেল আর স্ট্রাইকটা কিছুটা কি রকম হলো, কিছুটা সিমিলার টাইপের ট্যাগ হয়ে গেল। তাহলে এখানে ট্যাগ আমাদের ছিল কয়টা, 1 2 3 4 5 6 7। আর আমরা দুইটা ট্যাগ এখনই লিখি, তারপরে আমরা দেখবো কিছু এক্সাম্পল। যেমন আমরা যদি লিখি এস ইউ বি, সাব। সাব হইতেছে কোন লেখাকে নিচের দিকে প্রকাশ করে, লেখাকে কোথায় প্রকাশ করে, নিচের দিকে প্রকাশ করে। আর এস ইউ পি, সুপ হইতেছে লেখাকে উপরের দিকে প্রকাশ করে, লেখাকে উপরের দিকে প্রকাশ করে। সাব মানে লেখাকে নিচের দিকে প্রকাশ করে, সুপ মানে লেখাকে উপরের দিকে প্রকাশ করে। তাহলে এখানে ট্যাগগুলো আমাদের কয়টা, 1 2 3 4 5 6, ঠিক আছে, 7। এভাবে করে আমাদের টোটাল এই কয়টা ট্যাগ গেল। তাহলে এবার ট্যাগগুলো নিয়ে একটু আমরা দেখি কি করা যেতে পারে। ট্যাগ লিখতে হয় কিভাবে সেটা আমরা একটু আগে দেখাইলাম, এখন আমরা সেই ট্যাগগুলোকে লেখা দেখাবো। এখন আমরা সর্বপ্রথমে যদি দেখি যে বি ট্যাগ দ্বারা লিখলে কি হয়। সাপোজ আমি এখানে লিখলাম বি ট্যাগে শুরু করলাম, যে কোনো ট্যাগের শুরু আর শেষ এই যে এইভাবে করা লাগে, এটা হচ্ছে ট্যাগের ফরম্যাট। অথবা আমরা যে কোনো ট্যাগকে শুরু না করে ট্যাগের ফরম্যাটটাকে লিখে ফেলি, এই যে ট্যাগের শুরু আর এই হইতেছে ট্যাগের শেষ, এই যে। তাহলে এখন আমি বি ট্যাগ লিখবো, লিখলাম বি। বি ট্যাগ কি করবে, বি ট্যাগের মাঝখানে যে লেখাটা থাকবে, বি ট্যাগের মাঝখানে যে লেখাটা থাকবে সেই লেখাটাকে বি ট্যাগ কি করবে, মোটা অক্ষরে প্রকাশিত করবে। তাহলে বি ট্যাগের মাঝখানে আমি এখানে লিখলাম যে এবিসি। তাহলে এখন এবিসি লেখাটা আর সাধারণ অক্ষরে মানে একটু চিকন না হয়, সেটা কি হবে, অনেকটা মোটা অক্ষরে কিছুটা বোল্ড আকারে কম্পিউটারের কাছে প্রদর্শিত হবে, কম্পিউটারের কাছে বোল্ড অক্ষরে প্রদর্শিত হবে। আচ্ছা, এবার বোল্ড ট্যাগের পরিবর্তে যদি আমি এখানে আই ট্যাগ ব্যবহার করি, স্ট্রং ব্যবহার করলে সেম একই কাজ হবে। আমি যদি আই ট্যাগ ব্যবহার করি, আই ট্যাগ ব্যবহার করলে লেখাটার কি অবস্থা হবে, লেখাটা কিছুটা বাঁকানো ভাবে প্রদর্শিত হবে, লেখাটা নরমাল ভাবে আসবে না, লেখাটা কিছুটা বাঁকানো ভাবে প্রদর্শিত হয়ে যাবে। এই হইতেছে আই ট্যাগের কাজ। এখন আই এর পরিবর্তে যদি আমি ইউ ট্যাগ ব্যবহার করি, আই এর পরিবর্তে আমি ইউ ট্যাগ ব্যবহার করব, তাহলে কি হবে, লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। আমি ইউ ব্যবহার করলে লেখার নিচে অলরেডি একটা আন্ডারলাইন চলে আসবে। তো এই হচ্ছে বিষয়টা। এবার আমরা ব্যবহার করব ডেল। ডেল ব্যবহার করলে কি হয় একটু যদি আমি দেখার চেষ্টা করি। আমি যদি ব্যবহার করার ক্ষেত্রে ডেল, ডিএল, ডেল, তাহলে কি হবে, লেখা যেটা আমরা লিখলাম সেই লেখার মাঝখান দিক থেকে একটা কাটা চিহ্ন চলে আসবে, লেখার মাঝখান দিক থেকে একটা কাটা চিহ্ন চলে আসবে। এটা কোথায় কাজে লাগে, বিভিন্ন ধরনের গ্রোসারি শপের যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে মাঝে মধ্যে কিছু প্রাইস লেখা থাকে, প্রাইসকে কাইটা তারা নতুন একটা প্রাইস দেয়। তাহলে এই যে ওয়েবসাইটে কোনো একটা পুরাতন প্রাইসকে কাইটা নতুন একটা প্রাইস দিল, এই ধরনের যে লেখা ডিজাইন করা হয়, সেই ডিজাইন করতে গেলে আসলে আমাদের কি কিসের দরকার পড়ে, ডেল অথবা স্ট্রাইক ট্যাগের দরকার পড়ে। এবার আমরা আরো দেখবো যে এই যে 50-এর নিচে একটা লেখা লিখলো, কোন লেখাকে নিচের দিকে প্রকাশ করা বা উপরের দিকে প্রকাশ করার জন্য কি দরকার বা প্রয়োজন আছে আমাদের। তো কোনো লেখাকে নিচে বা উপরের দিকে প্রকাশ করার জন্য, যেমন আমরা একটু আগের উদাহরণটাই মাত্র দেখা, এটাই আমরা করার চেষ্টা করি। 50 লেখাটা কাটা চিহ্ন এবং তার নিচে আছে 40। 50 লেখা কাটা, কাটা মানে ডেল অথবা স্ট্রাইক, যে কোনো একটা ট্যাগ দ্বারা লিখতে পারি। তো যে কোনো ট্যাগ লেখার সিস্টেম কি, প্রথমে ট্যাগে শুরু করব, তারপরে যে লেখাটা ট্যাগের মাঝখানে রাখবো, এই লেখাটা কিসে আছে, ডিলিটে আছে বা কাটা আছে। কাটা মানে ডেল ট্যাগের মাঝখানে ওকে লিখতে হবে। এই যে ডেল ট্যাগের মাঝখানে 50 লেখাটাকে লিখলাম, এবং এই 40 লেখাটা নিচের দিকে আছে। নিচের দিকে থাকা মানে হইতেছে সেটা কোন ট্যাগ দ্বারা হবে, সেটা হবে সাব ট্যাগ দ্বারা। তাহলে আমরা এখানে দিলাম এস ইউবি সাব 40 এস ইউবি সাব ক্লোজ। তাহলে ডেলের মাঝখানে আমি রাখলাম 50 কে, আর সাব 40 রাখলাম কোথায়, 40 যেহেতু লেখাটা একটু নিচের দিকে আছে, তাহলে 40 লেখাটা কিসের মাঝখানে রাখলাম, সাবের মাঝখানে রাখলাম। তাহলে সেম টু সেম জিনিসটা ব্যবহার করে আমরা কিন্তু এটাকে ইজিলি করে ফেলতে পারতেছি। H2O যেমন পানির সংকেত, এখানে H আর O স্বাভাবিক আছে, সো এই দুইটাকে আমরা কোনো ধরনের ট্যাগ ছাড়াও লিখতে পারি। H কে আমি ট্যাগ ছাড়া লিখবো, কিন্তু দুই কোথায় আছে, নিচের দিকে আছে। তাহলে কোনো লেখাকে নিচের দিকে থাকলে সেটাকে লিখতে হবে কোন একটা সাব ট্যাগের মাঝখানে। তাহলে এই যে দুইকে আমরা সাব ট্যাগের মাঝখানে লিখলাম, আর ও স্বাভাবিক আছে, এখানে অন্য কোনো ধরনের কাজ হয় না, তাহলে ওকে আমরা স্বাভাবিক লিখলাম। তাহলে এইভাবে করলে আমরা জিনিসপত্রগুলোকে ইজিলি কমপ্লিট করতে পারতেছি। তাহলে সাব আর সুপ, সুপটা এখন আমি দেখাইনি, সুপটা এখন যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে যাই, এটা আমরা বুঝতে ফেলি। যেমন আমরা যদি বলি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অঙ্কের সূত্রগুলো যখন আমরা পাওয়ার বসাবো তখন এ কি স্বাভাবিক আছে, তাহলে যে কোনো লেখা যখন স্বাভাবিক থাকবে তখন ওটাকে কোনো ট্যাগ ছাড়াই আমরা আপাতত লিখবো। আর দুই কোথায় আছে, উপরের দিকে আছে, তাহলে কোনো লেখা উপরের দিকে থাকলে তাকে লিখতে পারবো আমরা সুপ ট্যাগের মাঝখানে। কোনো লেখা আমরা উপরের দিকে থাকলে সেটাকে আমরা লিখতে পারবো কোন ট্যাগের মাঝখানে, সুপ ট্যাগের মাঝখানে আমরা লিখতে পারবো। তো এইগুলো আমাদের স্বাভাবিক কিছু ফরম্যাটিং ট্যাগের আইডিয়া। এছাড়াও অ্যাডিশনালি আমরা আরো কিছু ফরম্যাটিং ট্যাগ দেখে নিতে পারি যেটা আমাদের কাজে লাগবে কিছুটা। যেমন আমরা আরো কিছু ট্যাগ এখানে লিখবো,
সেটা হচ্ছে প্রথম কথা, এখানে একটা ট্যাগ আছে বিগ ট্যাগ, যেটা লেখাকে একটু স্বাভাবিকের তুলনায় বড় আকারে প্রকাশ করে। তারপর আরেকটা ট্যাগ আছে যার নাম হচ্ছে স্মল ট্যাগ, যেটা লেখাকে স্বাভাবিকের থেকে একটু ছোট আকারে প্রকাশ করে। স্বাভাবিকের থেকে বিগ ট্যাগটা লেখা একটু বড় আকারে প্রকাশ করে, স্মল ট্যাগটাকে লেখাকে একটু ছোট আকারে প্রকাশ করে। এটা তুলনামূলক অত একটা ইম্পর্টেন্ট ট্যাগ না আমাদের ইন্টারের জন্য। তারপরে একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ, যেটা হচ্ছে H1। তো এটাকে লেখার জন্য আমরা একটা এক্সট্রা স্টাইল ফলো করি। আমি H1 হলো সবচেয়ে বড় ট্যাগ, আর H6 হলো সবচেয়ে ছোট ট্যাগ। এই জন্য H6 কে আমরা ছোট করে লিখবো। এভাবে লিখলে মনে থাকবে কি H1 সবচেয়ে বড়, তারপর H2, H3, H4, H5, H6। তাহলে H1 সবচেয়ে বড় হেডিং ট্যাগ। প্যারাগ্রাফের উপরে যে বড় করে তার নামটা লেখা থাকে, এই ধরনের নামগুলো লিখতে গেলে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? H1। আর তারপর আস্তে আস্তে কোথায় যাবে? H6 ট্যাগের ভিতরে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল হিসেবে দিতেই পারি। সাপোজ কোন একটা লেখা লিখলাম যে এ বি সি, আর আরেকটা লেখা লিখলাম অনেক বড় আকারে এ বি সি। তাহলে এই লেখাটাকে যে কোনো নরমাল ট্যাগ দ্বারা লিখলে এটা নরমাল ভাবে প্রকাশিত হবে আর কি, অথবা কোনো ট্যাগ ছাড়াও আমরা লিখতে পারি। কিন্তু এই যে লেখাটা আছে এটাকে অনেক বড় আকারে প্রকাশিত হয়েছে, সো এই লেখাটাকে বড় আকারে প্রকাশিত করতে গেলে আমাদের দিতে হবে অবশ্যই H1 ট্যাগের মাধ্যমে। ঠিক আছে? কারণ কোনো লেখা যখন অনেক বড় আকারে প্রকাশিত হবে তখন সেটাকে H1 ট্যাগের মাঝখানে লিখবো। মেবি তোমাদের রাজশাহী বোর্ড 2019 এর কোশ্চেন এরকম H1 বা H6 ট্যাগ দ্বারা উদ্দীপকটাকে লিখতে বলা হয়েছিল। আর ফরম্যাটিং ট্যাগ করার পরে যেই উদ্দীপকটা প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হবে সেটা হলো কুমিল্লা বোর্ড 2019 এর চতুর্থ অধ্যায়ের যে এই কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা ফরম্যাটিং ট্যাগ ফলো করলে, মানে ফরম্যাটিং ট্যাগ দিয়ে আমরা ইজিলি ভাবে করে ফেলতে পারবো। মানে এই টপিকস পড়ার পরে যে কোশ্চেনটা প্র্যাকটিস করা লাগবে সেটা হলো কুমিল্লা বোর্ড 2019। আচ্ছা, তো আরো দুইটা আমরা ফরম্যাটিং ট্যাগ দেখবো, তারপরে আজকের মতো আমাদের ক্লাস শেষ। একটা ফরম্যাটিং ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফকে সাধারণত আমরা তেমন কোনো কাজে ব্যবহার করি না। এটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি আমরা ব্যবহার করি, বাট ইন্টারের ক্ষেত্রে আসলে এটাকে মিড লেভেলে রাখলেই তোমরা পারো। প্যারাগ্রাফ ট্যাগ কখন দিতে হয়? যখন কোনো একটা জিনিস পুরো একটা লাইন দখল করে বা এই টাইপের কোনো একটা কাজের জন্য। বাট প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করার তেমন কোনো দরকার নেই। যতটা ইম্পর্টেন্ট এই ট্যাগগুলো, ততটা ইম্পর্টেন্ট এইখানে ট্যাগগুলো নাই। H1 ট্যাগটা কিন্তু আবার ইম্পর্টেন্ট, সেটা একটু মাথায় রাখতে হবে। মানে বিগ স্মল বা প্যারাগ্রাফ ট্যাগের অত একটা গুরুত্ব নাই যতটা গুরুত্ব আছে বাকি ট্যাগগুলো। আর প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা অনেক কিছু আমরা লিখতে পারি, কিন্তু প্যারাগ্রাফ ট্যাগ লেখার কোনো পরিবর্তন করে না। প্যারাগ্রাফ ট্যাগের মাঝখানে আমরা যা লিখবো সেটা ওইভাবেই অ্যান্সারে আমাদের আসবে। মানে প্যারাগ্রাফ ট্যাগ লেখার কোনো ধরনের পরিবর্তন করে না। এটার আরো অনেকগুলো ইন্টারে আমাদের আইসিটি তে এত গভীরে শেখানো হয় না। আমাদের ব্লক এলিমেন্ট আছে, ইনলাইন এলিমেন্ট আছে, আরো অনেক গভীরের কথাবার্তা আছে, যেটা আমাদের ইন্টারের লেভেলে আলোচনা করে আসলে খুব একটা বেশি লাভ নেই। তো আমরা সেই বিষয়ে আসলে অতটা গভীরে যাচ্ছি না। সোজা হিসাব, আমাদের এই সেটের ট্যাগগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের H1 ট্যাগটাকে মনে রাখতে হবে। এগুলো আমরা জানার জন্য জেনে রাখবো। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে, যেমন এটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে যেমন বিআর। কিন্তু বিআর কে আমি কখনো এইভাবে লিখি না, কারণ বিআর কে আমি একবারে লেখা ফেলি। কারণ যেমন আমরা প্রত্যেকটা ট্যাগের কি জানছি, একটা শুরু আছে একটা শেষ আছে। প্রত্যেকটা ট্যাগের একটা শুরু আছে, প্রত্যেকটা ট্যাগের একটা শেষ আছে। আমি ইউ লিখতে গেলে ইউ শুরু করব, কিছু না কিছু লিখবো, ইউ কে শেষ করব। কিন্তু যখন আমি বিআর ট্যাগ লিখবো তখন বিআর ট্যাগের না আছে কোনো শুরু, না আছে কোনো শেষ। বিআর ট্যাগকে লিখতে গেলে কোনো শুরু নাই, কোনো শেষ নাই। তার একটা কারণ আছে। আমাদের যে HTML বলি, HTML এর যে ট্যাগ আছে, HTML এর ট্যাগ হইতেছে দুই প্রকার। একটা হইতেছে আমাদের কন্টেইনার ট্যাগ, আর একটা হইতেছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। এখান থেকে মাঝে মধ্যে নৈবেদিক কোশ্চেন আসে। কন্টেইনার ট্যাগ কোনটা? আমরা যা যা পড়ছি এখন পর্যন্ত সব কন্টেইনার ট্যাগ। কি কারণে এদেরকে কন্টেইনার ট্যাগ বলা হয়? এদের কন্টেইনার ট্যাগ বলার একমাত্র কারণ যেমন আমরা যদি একটা ট্যাগের এক্সাম্পলকে লিখি ইউ ট্যাগের ক্লোজ, ইউ ট্যাগের মাঝখানে কিছু না কিছু রাখতে হয় কিন্তু আমাদের। কারণ যেই ট্যাগের শুরু আর শেষ আছে ওই ট্যাগগুলাই কন্টেইনার ট্যাগ, এদের মাঝখানে কোনো কিছু রাখতে হবে। যেমন বি স্ট্রং আই ইএম ইউ ডেল স্ট্রাইক সাব সুপ বিগ স্মল H1 থেকে H6 পর্যন্ত সব কন্টেইনার ট্যাগ। কিন্তু যেই প্যারাগ্রাফ ট্যাগও কন্টেইনার ট্যাগ, কিন্তু যেই ট্যাগের মাঝখানে কোনো কিছু রাখতে হয় না, যেই ট্যাগের কোনো শুরু শেষ নাই, ও নিজেই একটা ট্যাগ, এই ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। তোমাদের ইন্টারের আইসিটি বইয়ের ভিতরে তিনটা ট্যাগ আছে যেটা এমটি ট্যাগ। একটা হইতেছে এই বিআর ট্যাগ, বিআর এর পূর্ণরূপ হচ্ছে ব্রেক ট্যাগ, এটা হলো ব্রেক ট্যাগ। তারপর একটা আছে এইচআর ট্যাগ, হরিজন্টাল রুল ট্যাগ, হরিজন্টাল রুল। আর আরেকটা ট্যাগ আছে এমটি ট্যাগ যার নাম হচ্ছে আইএমজি ইমেজ ট্যাগ, যেগুলো নিয়ে ইমেজ নিয়ে আমরা পরবর্তী কোন একটা লেকচারে আলোচনা করব। আচ্ছা, তো ব্রেক ট্যাগটা এমটি ট্যাগ বিধায় এই ব্রেক ট্যাগকে আমি কোনোভাবেই পুরোপুরিভাবে লিখি না, ব্রেক ট্যাগকে আমি একবারে লিখে ফেলি। ব্রেক ট্যাগ কি হয়,
যে কোনো ট্যাগের মাঝখানে বসে ওই ট্যাগটাকে পরবর্তী লাইনে প্রকাশ করার জন্য ও হেল্প করে। আমি ফর এক্সাম্পল আমরা যদি এখানে লেখার চেষ্টা করি যে আমি একটা ট্যাগ ব্যবহার করলাম আন্ডারলাইন ইউ, তা আমি একটা ট্যাগ যদি ব্যবহার করি ইউ, আমরা যেহেতু এই ট্যাগগুলো অলরেডি আমাদের পড়া শেষ, আমরা এই ট্যাগগুলোকে একটু কষ্ট করে মুছতে পারি। তো আমি মাত্র একটা ট্যাগ একটু আগে পড়লাম আমরা, সেই ট্যাগের নাম কি? ইউ ট্যাগ। ট্যাগের নাম ইউ। তাহলে ইউ ট্যাগের মাঝখানে আমি যদি কোনো লেখাকে লিখি, আমি যদি ইউ ট্যাগের মাঝখানে কোনো লেখা লিখলাম, সাপোজ আমি লিখলাম এখানে বাংলা, তারপর লিখলাম দেশ, আর ইউ ট্যাগকে ক্লোজ করলাম, তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি ইউ ট্যাগের মাঝখানে কোনো লেখাকে লিখলে সেই লেখাটা কি আসবে? একটা আন্ডারলাইন আসবে। কিন্তু এখন আমি চাইতেছি বাংলাদেশ লেখাটা এক লাইনে না আসুক, বাংলাদেশ লেখাটা 2 লাইনে আসুক। তাহলে বাংলাদেশ লেখাটাকে যদি 2 লাইনে করতে হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমাদের চিন্তা থাকবে এটা যে বাংলা যেখানে লিখছি ওই লেখাটাকে ওইখানে না রেখা আমি বাংলার পরবর্তী দেশ লেখাটাকে সেকেন্ড লাইনে নিয়ে যাব, তাহলে আমার কাজ শেষ। কিন্তু কম্পিউটার এভাবে কাজ করে না, মানে HTML এভাবে কাজ করে না, এটা নিয়ে কোনো চিন্তা করার লাভ নাই। HTML কোনোদিনও এটাকে 2 লাইনে প্রকাশ করবে না, HTML এটাকে 1 লাইনে প্রকাশ করে দেবে। কারণ HTML এই ধরনের ব্রেক কাজ করে না। তাহলে কি করতে হবে? আমাদের লেখাকে যদি সেকেন্ড লাইনে প্রকাশ করতে চাই, আমি কিসের পরে বাংলার পরে দেশটাকে সেকেন্ড লাইনে প্রকাশ করতে চাই, এই জন্য বাংলার পর একটা ব্রেক ট্যাগ দিব। আর আমি জানি একটু আগে বলছি, আমরা জানি যে ব্রেক ট্যাগের কোনো শুরু আর শেষ নাই, ব্রেক ট্যাগ যে কোনো ট্যাগের মাঝখানে বসে। ব্রেক ট্যাগ কোথায় বসে? যে কোনো ট্যাগের মাঝখানে বসে। আমরা ব্রেক ট্যাগটাকে যদি এভাবে করে লিখি, ব্রেক ট্যাগ কি বলবে? ইউ ট্যাগের যেখান থেকে ভাঙবো, মানে আমি চাইতেছি বাংলার পরে, একটু খেয়াল করে দেখি, বাংলার পরে দেশ যে লেখাটা আছে সেই লেখাটা নিচের লাইনে আসবে, বাংলার পরে দেশ লেখাটা নিচের লাইনে আসবে। তাহলে কি বাংলার পরে ভেঙে ফেলতে চাইতেছি, আর বাংলার পরে যেহেতু ভেঙে ফেলতে চাইতেছি, তাহলে সেহেতু বাংলার পরবর্তীতে আমাদের কি ব্যবহার করতে হবে? ব্রেক ব্যবহার করতে হবে। তাহলে কম্পিউটার কিভাবে কাজ করতেছে এটা নিয়ে? কম্পিউটার এটা কাজ করবে, প্রথমে ইউ ট্যাগের জন্য বাংলা লেখাকে আন্ডারলাইন দিয়ে প্রকাশ করবে, ব্রেকের জন্য পরবর্তী লাইনে চলে যাবে, পরবর্তী ব্রেকের জন্য পরবর্তী লাইনে চলে গেছে, এরপরে দেশ লেখাটাকে আন্ডারলাইন দ্বারা প্রকাশ করে ওর কাজ শেষ করছে। তাহলে ব্রেক কি করে? শুধুমাত্র লেখাকে সেকেন্ড লাইন মানে পরবর্তী লাইনে প্রকাশ করার জন্য হেল্প করে। তো এই ছিল আজকে আমাদের ফরম্যাটিং ট্যাগ নিয়ে যত ধরনের আলোচনা।